এখানে এখানে সেই জেমসের অনুরাগী, সেই সব ধর্ম মানি না, জাত মানি না, সেই যারা জেমসের কথার মধ্যে বিপ্লব, জেমস মানে মার্ক্সবাদ, জেমস মানে প্রগতিশীলতা, মুক্ত চিন্তা, জেমসের সেই অনুরাগীরা কলকাতার রাজপথে কবে নামবে? জেমস তো আক্রান্ত হয়েছে। জেমসের কনসার্টে যখন ইট বৃষ্টি হয়েছে, জেমস তখন ওই দাস ক্যাপিটাল নিয়েও নিজেকে বাঁচাতে পারেনি। সব ধ্বংস হয়ে গেছে, শিল্প, শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতি কিচ্ছু নেই। যে ইসলামিক মৌলবাদের বর্বরতা আমরা দেখতে পাচ্ছি, সেটা তো নতুন কিছু নয়। আফগানিস্তানের, পাকিস্তানের মতো 1% হিন্দু নেমে আসবে আগামী 1-2 বছরের মধ্যে। ওখানে সেকুলারিজম নেই। যেখানে হিন্দু সংখ্যালঘু, সেখানে কোনো ধর্মনিরপেক্ষতার কথা চলে না। সুতরাং ইসলামিক মৌলবাদ যখন আগ্রাসন নিয়ে নামে, তখন কেবলমাত্র হিন্দু আক্রান্ত হয় না, পুরো সভ্যতাটা ভেঙে যায়। সেই সভ্যতার ধ্বংস আমরা বাংলাদেশে দেখছি। অঙ্কনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, বাংলাদেশে দিকে দিকে যেভাবে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে, কোথাও হিন্দু যুবকদের মারা হচ্ছে, কোথাও দেখতে পাচ্ছি আপনার হিন্দুদের বাড়ি বেছে বেছে পোড়ানো হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? না, বাংলাদেশ পুরোপুরি জামাতের হাতে এবং মৌলবাদীদের হাতে চলে গেছে। এবং যে ইসলামিক মৌলবাদের যে আগ্রাসন এবং যে ভয়াবহ রূপ আমরা দেখতে পাচ্ছি, তাতে কেবলমাত্র সংখ্যালঘু হিন্দু তারা কেবলমাত্র আক্রান্ত হচ্ছেন না। বাংলাদেশের যে সত্তা, বাংলাদেশ নিয়ে যে একটা সময় গোটা ভারতবর্ষ বলুন কিংবা গোটা পৃথিবীর মধ্যে যে একটা সম্মান ছিল, সবকিছু সব ধ্বংস হয়ে গেছে। শিল্প, শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতি কিচ্ছু নেই। মৌলবাদ যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে সে তো আপনি দেখতেই পাচ্ছেন। এবং যে ইসলামিক মৌলবাদের বর্বরতা আমরা দেখতে পাচ্ছি, সেটা তো নতুন কিছু নয়। বাংলাদেশে তো যখন মানে পূর্ব পাকিস্তান হিসেবে যখন 1947-এ এই ভূখণ্ডটা আত্মপ্রকাশ করেছিল, তাতে প্রায় 32% হিন্দু ছিল, সংখ্যালঘু ছিল কিন্তু 32% হিন্দু ছিল। কিন্তু এই ক্রমাগত মৌলবাদী আগ্রাসনে তার ফলস্বরূপ আজকে 6-7% নেমে এসেছে। এবং যে মৌলবাদী বিভৎসতা আমরা দেখতে পাচ্ছি, বেছে বেছে হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে, হিন্দুদেরকে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মানে আফগানিস্তানের, পাকিস্তানের মতো 1% হিন্দু নেমে আসবে আগামী 1-2 বছরের মধ্যে। হয় হিন্দুকে প্রাণের ভয়ে পালিয়ে বাঁচতে হবে, আবার উদ্বাস্তু হতে হবে। সেই উদ্বাস্তু আমরা যারা ভিটেমাটি ছেড়ে আমাদের পূর্বপুরুষ 70-এর দশক, 80-র দশক, 90-এর দশকে উদ্বাস্তু হয়েছিল, ঠিক আবার এখন তাই হবে। কারণ ওখানে তো ধর্মনিরপেক্ষতা, মার্কসিজম, লেনিনিজম, গান্ধীজম এইসব কিছু চলে না। ওখানে সেকুলারিজম নেই। যেখানে হিন্দু সংখ্যালঘু, সেখানে কোনো ধর্মনিরপেক্ষতার কথা চলে না। সেখানে হিন্দু অত্যাচারিতই হয়, সেখানে হিন্দু উদ্বাস্তুই হয়। সে মালদার মোথাবাড়ি হোক, কিংবা মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস হোক, কিংবা আজকে ময়মনসিংহ কিংবা চট্টগ্রাম হোক, হিন্দু বাঙালি যতবার সেকুলারিজমের গান গেয়ে নিজের অস্তিত্বের কথা ভুলেছে, হিন্দু পরিচয়টাকে সরিয়ে রেখে আমরা বাঙালি, আমরা জাতীয়তাবাদকে মানি না, আমরা হিন্দুকে মানি না, আমরা সব মানুষে বিশ্বাসী, তাত্ত্বিক কথার মোড়কে যতবার বাঙালি ঢুকেছে, ততবার বাঙালির সর্বনাশ হয়েছে। হিন্দু বাঙালি তো কেবলমাত্র আক্রান্ত হচ্ছে না, রবীন্দ্রনাথের চেতনা আক্রান্ত হচ্ছে, মুক্ত চিন্তা আক্রান্ত হচ্ছে, মানে শিক্ষা, শিল্প, সঙ্গীত সবটাই আক্রান্ত হচ্ছে। সুতরাং ইসলামিক মৌলবাদ যখন আগ্রাসন নিয়ে নামে, তখন কেবলমাত্র হিন্দু আক্রান্ত হয় না, পুরো সভ্যতাটা ভেঙে যায়। সেই সভ্যতার ধ্বংস আমরা বাংলাদেশে দেখছি। একেবারে আমরা দেখলাম দুদিন আগে হচ্ছে জেমস, তিনি ওখানকার রকস্টার নাম করা, আর তার অনুষ্ঠানে যেভাবে বাধা দেওয়া হলো বা বহিরাগত তো এখানে সেই জেমসের অনুরাগী, সেই সব ধর্ম মানি না, জাত মানি না, সেই যারা জেমসের কথার মধ্যে বিপ্লব, জেমস মানে মার্ক্সবাদ, জেমস মানে প্রগতিশীলতা, মুক্ত চিন্তা, জেমসের সেই অনুরাগীরা কলকাতার রাজপথে কবে নামবে?
সেই যে সমস্ত কমিউনিস্ট কমরেড যারা সমস্ত জেমসের অনুরাগী, জেমসের গানের মধ্যে বিপ্লব খুঁজে পেত, জেমসের গানের মধ্যে সাম্প্রদায়িকতাকে রুখে দেওয়ার, সাম্প্রদায়িক বোমা বন্দুকের বিরুদ্ধে জেমসের গানের গোলাপ ফুল, সেইগুলো যারা সমস্ত তাত্ত্বিক কথা বলতো, তারা কোথায়? জেমস তো আক্রান্ত হয়েছে। জেমসের কনসার্টে যখন ইট বৃষ্টি হয়েছে, জেমস তখন ওই দাস ক্যাপিটাল নিয়েও নিজেকে বাঁচাতে পারেনি, আর ওই গান্ধীজির মতো ওই ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দেও ভগবান এরকম এই কথা বলেও বাঁচতে পারেনি। জেমস আক্রান্ত হয়েছে, সঙ্গীত আক্রান্ত হয়েছে, ছায়ানট ভাঙচুর হয়েছে, ধ্বংস হয়েছে। রবীন্দ্রনাথকে কাফের কবি বলা হচ্ছে, রবীন্দ্রনাথকে জাতির শত্রু বলা হচ্ছে, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে। এই সময় কোনো বামপন্থা, কোনো কমিউনিজম, কোনো সেকুলারিজম, কোনো একে বৃন্তে দুটি কুসুম কেউ তো বাঁচাতে আসছে না মশাই। আর যারা জেমসের মধ্যে বিপ্লব খুঁজে পেত, সেই কোনো কমিউনিস্টরা যারা গাজা প্যালেস্টাইনে একটা বোমা পড়লে কলকাতার বুকে এমন কাঁদে যে অকাল বন্যা হয়ে যায়, সেই কমিউনিস্টদেরও কারোর এক ফোঁটা চোখের জল সেটাও তো আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা বলছি যে বাংলাদেশ, দেখুন বাংলাদেশ, ওখানকার হিন্দুদের না একটা সান্ত্বনা দেওয়ার জায়গা আছে। আমি যখন বাংলাদেশের কিছু হিন্দুর সাথে কথা বলি, তারা বলেন যে আমরা জানি আমরা মার খাবো, আমরা 6% আমরা মার খাবো, আপনারা তো 70%, আপনাদেরকে কেন ফেলে পেটাচ্ছে, আপনারা কেন অসহায় রয়েছেন? পশ্চিমবঙ্গের হিন্দুদের দেখে তোরা বলছে আপনাদের একজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার উদয়কে খড়গপুরে ওই তৃণমূলের জিহাদি কাউন্সিলর আর তার দলবল মিলে পিটিয়ে মেরে ফেললো। একটা ছেলে যে বাংলার হয়ে ক্রিকেট খেলতো খড়গপুরে, তার একমাত্র অপরাধ সে হিন্দু গর্ভে জন্মগ্রহণ করেছে। ওই ববি হাকিম বলে দিয়েছিল না, ফিরাদ ববি হাকিম, যে যারা অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে তারা সবাই হতভাগা। তো সে ওই উদয় হতভাগা ছিল, তাই তাকে মেরে ফেলা হলো। তো পশ্চিমবঙ্গে তো আমরা হিন্দুরা এখনো 70%। আমরা যদি এখনো রাজনৈতিকভাবে, সামাজিকভাবে ঐক্যবদ্ধ না হই, তাহলে আমাদের জন্য একই উদ্বাস্তু হওয়ার দৃশ্য এবং ঘটনা অপেক্ষা করছে। একেবারে আমরা যেটা দেখছি, বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো, তার সেখানে একটি খবর বেরিয়েছে যে এক রাতে প্রায় চট্টগ্রামের 4টি জায়গায়, মানে 4টি মন্দিরে লুটপাট করা হয়েছে, হিন্দুদের মন্দির। স্বাভাবিক। আপনি ওপার বাংলার কথা বলছেন, এপার বাংলায় কালী প্রতিমার মুন্ডুচ্ছেদ করে, কালী প্রতিমাকে যে জিহাদিরা কালী প্রতিমার মুন্ডুচ্ছেদ করলো তাদেরকে অ্যারেস্ট নয়, কালী প্রতিমাকে প্রিজন ভ্যানে তোলা হয়। জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধাত্রী মায়ের মূর্তি যারা ভাঙে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয় না। সরস্বতী পুজো পুলিশি প্রহরায় করতে হচ্ছে। যদি আমি নিজে ভালো থাকি তবে তো আমি বাইরের দিকে তাকাবো। ওপারে বাংলায় তো আমি তো বলছি জামাতের রাজত্ব চলছে, ইসলামিক মৌলবাদ, তারা হিন্দু টিকতে দেবে না, তারা বাঙালি, আমরা মানুষ, হিন্দু না মুসলমান ওই জিজ্ঞাসা কোনজন, কিচ্ছু চলছে না ওপার বাংলায়। ওপার বাংলায় বাঙালি সত্তার কোনো জায়গা নেই। তুমি হিন্দু, তুমি কাফের, তুমি হিন্দু, তোমার মন্দির ভাঙবো, তুমি হিন্দু, তোমাকে জীবন্ত জ্বালিয়ে মারবো, এটাই ওপার বাংলার দস্তুর হয়ে গেছে। কিন্তু ওপার বাংলাকে দেখে কেউ তো দেখে শেখে, কেউ ঠকে শেখে। আমরা তো এমন পশ্চিমবঙ্গের হিন্দু, আমরা ঠকছিও, দেখছিও, তবুও শিখছি না। তবুও আমরা এই ইসলামিক মৌলবাদকে যারা তোষণ করছে, সেকুলারিজম, কমিউনিজম, মামাটি মানুষ জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ বলে এই পরিণতিটার জন্য পশ্চিমবঙ্গের হিন্দুরা অপেক্ষা করছি আমরা। এখানেও কিন্তু সেকুলারিজম চলবে না মশাই। যতদিন আমরা হিন্দু সংখ্যাগরিষ্ঠ আছি, ততদিন গান গেয়ে নিন। অলরেডি বলে দিয়েছে লগ্নজিতার মতো শিল্পী, বামপন্থী শিল্পী, তাকেও কিন্তু জাগমা গান গাইতে দেওয়া হয়নি। ওইদিকে মধুবন্তী, তাকেও কৃষ্ণ ভজন গাইতে দেওয়া হয়নি। ওপার বঙ্গের আগ্রাসন এপার বঙ্গে চলে এসেছে। পদ্মা পারে যাই জামাত, গঙ্গা পারে তাই তৃণমূল। সুতরাং জামাতের শাসন দেখে যদি আমরা সতর্ক না হই, ওই জামাতের শাসনটাই আমাদের জন্য অপেক্ষা করছে।
भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।